অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের 168 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে আপনারা প্রথম যেই ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি একটি লাশবাহী গাড়ি চালকের সঙ্গে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনা। সাধারণত যারা হাসপাতালে রাতের বেলায় কর্মরত অবস্থায় থাকে তারা এমন অনেক ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়, তবে সরাসরিভাবে তারা কিছু বলতে চায় না। আজকের এই ঘটনাটি শোনবার পর আপনারা অনেক ভয় পেতে চলেছেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটিকে আমি আজকের এপিসোডে রেখেছি সেই ঘটনাটি একটু অন্য ধরনের একটি প্যারানর্মাল ঘটনা, যেটাকে আমি শর্টে ব্যাখ্যা করতে পারবো না, আপনাদেরকে ঘটনাটা শুনতে হবে। তো আর বেশি দেরি না করে কানে হেডফোনটা লাগিয়ে নাও আর এনজয় করো আজকের এপিসোডটাকে। আর যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও এবং আমাকে ঘটনা পাঠাতে চাও তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে পারো, সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক দেওয়া রয়েছে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমার নাম শম্ভু দাস। কেমন আছো তুমি? আশা করছি ভালোই আছো। আজ খুবই ভয়ের একটা ঘটনা তোমাকে আমি শোনাবো, যেটা আমি শুনেছি আমার এক দূর সম্পর্কের কাকার কাছ থেকে। আমি যখন ঘটনাটা শুনেছিলাম আমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আশা করছি ঘটনাটা তোমারও ভালো লাগবে। শুরু করছি ঘটনা। তার আগে বলে রাখি, বিশেষ কিছু কারণে ঘটনায় মূল ব্যক্তির নাম এবং ঠিকানা আমি গোপন রাখতে চাই। সুবিধার জন্য আমি ব্যক্তির নাম দিচ্ছি অমিত। ঘটনাটা অনেক বছর আগে ঘটেছে, তবে সালটা ঠিক জানা নেই। অমিত ছিল একটি সাধারণ ছেলে। এক গরিব পরিবারে তার জন্ম। বাড়িতে আছে সে, তার মা এবং তার প্যারালাইজ বাবা, যিনি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে নেই। বাবার চাকরি রিটায়ারের কারণে পেনশনের কিছু টাকা পয়সা দিয়ে তাদের সংসার চলত। এইভাবেই চলতে থাকে সব কিছু। সংসারের খরচ বাড়ার কারণে মাধ্যমিকের পর পড়াশুনো ছেড়ে দেয় অমিত। এরপর সে একটি বেকারিতে বিস্কুট তৈরির কাজে লেগে পড়েছিল। সে মোটামুটি ভালোই বেতন পেত। এইভাবে 2-3 বছর কাজ করার পর সে ভাবে সে এই কাজটা আর করবে না। এরপর কাজ খুঁজতে খুঁজতে সে একটি হাসপাতালের লাশবাহী গাড়ির চালকের কাজের বিষয়টি দেখে। সে এটাও দেখে যে বেতনটা তুলনামূলকভাবে ভালোই। সে এই কাজে নিজেকে নিযুক্ত করে নেয় এবং কয়েক মাসেই সে কাজটা পেয়ে যায়। যেদিন প্রথম সে হাসপাতালে যায় সেদিন তার একটি লাশ আনার কথা থাকে, যেটা এই শহরের কাছেই। কেসটা ছিল বউ পরকীয়া করার কারণে বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অমিত সাধারণভাবেই যায় এবং লাশটাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। এইভাবেই সে আরও অনেক লাশ গাড়ি করে আনত, কিন্তু কখনো তার কোনো বাজে অনুভূতি হয়নি। কারণ যেহেতু সে প্রথম ডিউটিতে জয়েন করেছে, যার কারণে তার সকালবেলাতেই ডিউটিটা পড়তো। এরপর দেখতে দেখতে দিন এগোতে থাকে। একদিন তার নাইট ডিউটি পড়ে। তাকে লাশ আনতে বলা হয়। কেসটা হলো একটি মহিলাকে তার স্বামী আগুন দিয়ে পুড়িয়ে গয়নাগাটি নিয়ে পালিয়েছে। তখন বাজে রাত 12:15। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পৌঁছাতে কমসে কম 2 ঘন্টা মতো লেগে যাবে, কারণ ঘটনাস্থল অনেকটা দূরে। তো অমিত ওই 12:20 সময় হাসপাতাল থেকে বেরোয়। আর রাস্তা ফাঁকা থাকার কারণে সে সেখানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই ঢুকে যায়। সেখান থেকে সে লাশটিকে সংগ্রহ করে গাড়িতে তুলে নেয় এবং ফিরতে থাকে। এবার তাকে জোরে চালালে হবে না, কারণ গাড়িতে লাশটি রয়েছে। তাকে সাবধানে আসতে হবে। রাস্তা পুরো ফাঁকা। গাড়িতে শুধুমাত্র অমিত
আর সেই লাশ। এমন সময় অমিতের মনে হয় পেছনে কিছু যেন নড়াচড়া করছে, আর কটকট করে কিছু যেন শব্দ হচ্ছে। অমিত মনে করে গাড়িতে হয়তো কোনো সমস্যা হয়েছে, সেটা পরে দেখা যাবে। এমন সময় যেতে যেতে অমিতের ঘুম ঘুম আসতে থাকে। অমিতের চোখ লেগে যেতেই সে হঠাৎ দেখে গাড়ির সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তেই অমিত গাড়িটাকে হঠাৎ ঘোরাতে গিয়ে সেই মহিলাটাকে ধাক্কা দিয়ে দেয় এবং মহিলাটা গাড়ির তলায় চলে যায়। অমিত ব্রেক মারে। অমিতের ঘাম ঝরতে থাকে। সেটা কি করে ফেলল? সে গাড়ি থেকে নেমে চারিদিক দেখে, তবে অবাক করার মতো বিষয়, গাড়ির চারিপাশে কোনো মৃতদেহ নেই। অমিত ভাবে, তাহলে আমি কাকে ধাক্কা মারলাম? এরপর অমিত মনে করে হয়তো ঘুম চোখে ভুল দেখেছে, কিন্তু তবুও তার ঘাম ঝরতে থাকে। বেশি কথা না ভেবে সে জল খায় আর আবার গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আবার দেখে গাড়ির সামনে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। এইবারে তার কোনো ঘুম চোখ ছিল না। সে গাড়িটাকে দাঁড় করায় এবং ভালো করে মহিলাটাকে দেখে। এইবার অমিত ভয় পেতে শুরু করে, কারণ লাশটার পায়ের দিকটা সম্পূর্ণ পোড়া। সে বুঝতে পারছিল কিছু তো একটা হয়েছে, যেটা একদমই সাধারণ নয়। সে যখন গাড়িটাকে আস্তে করে পাশ কাটিয়ে বেরোতে যায়, তখন সেই দাঁড়িয়ে থাকা মহিলাটা হঠাৎ বলতে থাকে, আমাকে নামিয়ে দে, নইলে সামনে তোর জন্য বিপদ অপেক্ষা করছে। অমিত সেই মহিলার কথায় কান্না দিয়ে এগোতে থাকে। এমন সময় সে শুনতে পায় পেছন থেকে কে যেন বলছে, তুই দাঁড়ালি না তো, তোর সঙ্গে কিন্তু কিছুই ভালো হবে না, এখনো সময় আছে, দাঁড়িয়ে যা। অমিত ভয় পায়, তবুও সে এগোতে থাকে। এই মুহূর্তেই গাড়ির ছাদে খুব জোরে জোরে আওয়াজ হতে থাকে। মনে হয় কেউ যেন গাড়ির ছাদে রীতিমতো লাফাচ্ছে। অমিতের ভয়তে গলা শুকিয়ে যায়। সে গাড়ি চালানো বন্ধ করেনি, সে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। এমন সময় সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়, আর অমিত ভাবে সবকিছু হয়তো সাধারণ হয়ে গেছে। সে সামনের দিকে তাকিয়ে ভালো করে গাড়ি চালাতে থাকে। এমন সময় সে নিজের নাকে একটা বিশ্রী গন্ধ অনুভব করে। এই মুহূর্তেই তার বাঁ দিক থেকে কেউ যেন বলে ওঠে, কিরে, তোকে দাঁড়াতে বলেছিলাম না? এমন সময় অমিত বাঁ দিকে ঘুরে দেখে বাঁ দিকের সিটে সেই পোড়া মৃতদেহ বসে রয়েছে। সেই মৃতদেহের চোখ নেই, মুখটা পুরো ঝলসে গেছে, আর মুখ দিয়ে কেমন যেন আঠালো পদার্থ বেরোচ্ছে। এরপর হঠাৎ গাড়ি চালানোর সময় সামনে না তাকিয়ে চালানোর ফলে গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারে, আর অমিত সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন অমিতের জ্ঞান ফেরে, অমিত নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে। সে যখন বিছানা ছেড়ে ওঠে, তখন ডাক্তাররা তাকে প্রশ্ন করে, আপনার অ্যাক্সিডেন্টটা হলো কি করে? অমিত সমস্ত ঘটনা খুলে বলে, তবে ডাক্তাররা তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে অমিত হয়তো নেশা করে গাড়ি চালাচ্ছিল, সেই কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অমিতকে এটাও জানানো হয় যে পুলিশেরা সেখান থেকে অমিতকে উদ্ধার করেছে। অমিত সবাইকে বলে যে তার সঙ্গে ঘটনাটি সত্যিই ঘটেছে, তবে কেউ বিশ্বাস করে না। সেই কারণে হাসপাতালের ডাক্তাররা তাকে মর্গে নিয়ে যায় লাশটিকে দেখানোর জন্য। সেখানে গিয়ে লাশটির কাপড় সরানোর পর অমিত দেখে লাশটি সত্যি মর্গে রাখা রয়েছে। তবে লাশটির মুখটিকে দেখে অমিতের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এরপর সেখানকার ডাক্তাররা তাকে আর কাজে রাখতে চায়নি, আর অমিতও সেখানে আর কাজ করতে চায়নি। দাদা, এটাই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে জানিও।
আশা করছি শ্রোতা বন্ধুদেরও ঘটনাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে ভবিষ্যতে আরও ঘটনা আমি অজানা সত্যে উপহার দেব। ভালো থেকো রাজর্ষিদা, এইভাবেই অজানা সত্যকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। এই চ্যানেল একদিন মিলিয়ন সাবস্ক্রাইবার পাবে। আমাদের চ্যানেলে এর আগে যখন লাশবাহী গাড়ির ঘটনা শোনানো হয়েছিল, সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন শোভন অধিকারী। তো সেই ঘটনাটির টপিকটা ছিল লাশবাহী গাড়ির সামনে থুতু ফেলার পর ঘটে যাওয়া একটা ঘটনা। আর আজকে যেই লাশবাহী গাড়ির ঘটনাটি শোনানো হলো, সেটি চালকের সঙ্গে ঘটেছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানান। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক ঘটনা শুনেছি, তবে বিশেষভাবে বলতে গেলে হাসপাতালের ঘটনা বলুন অথবা মর্গের ঘটনা বলুন, এই ধরনের ঘটনাগুলোতে ভয়টা বেশি লাগে। কারণ আমরা সকলেই জানি যে হাসপাতালে ভৌতিক ঘটনা ঘটাটা স্বাভাবিক। আপনারা যদি সাপোর্ট করতে থাকেন তাহলে ভবিষ্যতে আরও হাসপাতাল বা মর্গ রিলেটেড ঘটনা আমি এই চ্যানেলে শেয়ার করব। যাই হোক, চলে যাব আমরা আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন শাকিল মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আমার নাম শাকিল মণ্ডল। আমি তোমার চ্যানেলের একজন পুরনো শ্রোতা। আজ একটা ঘটনা আমি তোমাকে লিখছি, যেই ঘটনাটা আমি আমার পরিচিত একজন মানুষের মুখ থেকে শুনেছি। তো যেমনটা শুনেছি তার ভাষ্য মতে আমি তোমাকে শোনানোর চেষ্টা করছি। 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা, যা আমার আর আমার ভাইয়ের মেয়ের সঙ্গে ঘটেছে। শীতের সময় আমার ভাই, ভাবি আর তার মেয়ে তামান্না এবং আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের ঘরটা ছোট হওয়ার কারণে আমি আর আমার ভাইজি মানে তামান্না অন্য একজনের ঘরে ঘুমাতে গেছিলাম। আর ঘটনাটা সেখানেই ঘটে। গ্রামের বাড়িতে সবাই 7টা থেকে 8টার মধ্যেই খেয়ে ঘুমিয়ে পড়ে, তাই আমরাও ওই 8টার মধ্যে খেয়ে ঘুমাতে চলে যাই সেই বাড়িতে। সেই বাড়িটা অনেকটা বড়। ঘরের সামনে উঠোন, আর তার সামনে অনেক বড় বড় গাছ, আর তারপরে বড় একটা খাল, এবং ঘরের এক কোণায় একটা পুরনো বড়ই গাছ, যেটাতে অনেক বড় বড় মিষ্টি বড়ই হয়েছে। বাড়িতে গিয়ে সবার আগে সেই গাছের বড়ই খাইছি। অনেক মজা। গাছের মালিক কিছুই বলে না, শুধু বলে যত পারো খাও, কিন্তু উঠোনে যে পাতা পড়বে সেই পাতাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিও। এখন মূল ঘটনায় আসি। আমরা যে ঘরে ঘুমাতে গেছিলাম সে ঘরে দুজন বৃদ্ধ মানুষ ছিল। তারা দুইজনই স্বামী স্ত্রী, আর তাদের ছেলের বউ আর ওনার 1 বছরের একটা মেয়ে। ওই বৃদ্ধ লোকটার স্ত্রী এবং ছেলের বউ আর তার বাচ্চা তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে চলে যান। এখন অত বড় ঘরে আমরা 3 জন মানুষই ছিলাম। সেই বৃদ্ধ লোকটার রাতের বেলায় ঘুম হয় না বলে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমাতেন। তো আমরা 9টার মধ্যে লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত 12টা কি 1টার মধ্যে শুনতে পাই কেউ যেন জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, জানালায় ধাক্কা দিচ্ছে, বাইরে থেকে খুবই আওয়াজ করছে, কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি আর তামান্না দুজনেই এই শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। এইভাবে ঠিক ফজরের আজান পর্যন্ত হয়েছিল। 6টার দিকে আমরা ঘুম থেকে উঠে যাই, আর রাতের ঘটনা আমরা কাউকে বলি না। কিন্তু একই ঘটনা আবার দ্বিতীয় দিনেও হয়।
সেই দিন আমরা ওই বৃদ্ধ লোকটাকে অনেক ডেকেছিলাম, কিন্তু ঘুমের ঘরে অচেতন অবস্থায় ছিলেন তিনি। সেই দিনও আমরা ঘুমোতে পারি নাই। এইভাবে ঠিক প্রতিদিন হতো। কেউ যেন জোরে জোরে দরজা ধাক্কা দিত, জানালা ধাক্কা দিত। মনে হতো এখনই দরজা জানলা পুরো ভেঙে যাবে। পরবর্তীতে এই ঘটনা আমরা ভাইয়া এবং ভাবিকে জানাই। তারা বলেন যে ওই জায়গাটা নাকি আসলে ভালো নয়, সেখানে নাকি জিন রয়েছে। আমরা ভয় পাবো বলে তারা নাকি আমাদের কিছু বলেনি। সেই দিনের পর থেকে ওই ঘরে আর আমি ঘুমাতে যাইনি। নিচের ঘরেই কষ্ট করে ঘুমিয়েছি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে এটি নাকি তার একটি অভিজ্ঞতা এবং ঘটনাটি নাকি সত্যিই ঘটেছে। রাজর্ষিদা, যদি ঘটনাটা তোমার ভালো লাগে অবশ্যই ঘটনাটা শুনিও। ভালো থেকো। আজকের মতো বিদায়। দেখুন, আমি আগেও বলেছি, এবারও বলছি, সব ঘটনাই যে ভয়ের হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু এমন অভিজ্ঞতা থাকে যেগুলো ভয়ের না হলেও মানুষকে ভাবতে বাধ্য করে দেয় যে এমনটা হলো কেন। সেখানকার দাদা বৌদির মতে সেখানে নাকি জিন থাকে। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানান। আপনাদের মতামতটাও আমি শুনতে চাই, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। ছোট একটি ঘটনা ছিল, আশা করছি ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন অমিত দুবে, কমেন্ট করেছেন দেবলীনা ব্যানার্জি, রুবাই পাত্র, কমেন্ট করেছেন একে একে, চুমকি ঘোষ, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন নন্দিনী দে, আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়া রয়, কমেন্ট করেছেন সুমিত্রা পত্তানায়ক, বি দাস এফ, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বামী। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, এবং দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।